আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে টাকার প্রভাব এবং গুরুত্ব চিরন্তন। টাকা ছাড়া রাজনীতি করা যায় না। সে রাজনীতি আগেকার দিনে সেই রাজা বাদশাহের আমল হোক, কিংবা আধুনিক যুগের যে গণতান্ত্রিক বিশ্ব, সেই বিশ্বের একেবারে ক্ষমতার যেটিকে বলা হয় এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় স্থান হোয়াইট হাউস, কিংবা বাকিংহাম প্যালেস, কিংবা এলিসি প্রাসাদ ফ্রান্স, এই সকল দেশেও টাকা ছাড়া রাজনীতি করা যায় না। তবে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা হলো, ওদের দেশের রাজনীতির যে অর্থায়ন, এটি একেবারে স্বচ্ছ। এখানে আন্ডারওয়ার্ল্ড, আন্ডারহ্যান্ড কোনো লেনদেন হয় না। ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করবেন, হিলারি ক্লিন্টন নির্বাচন করবেন, অথবা ওখানে যে কোনো একটা সিনেট পদে নির্বাচন হবে, বা যিনি কংগ্রেসম্যান রূপে নির্বাচন করবেন, তারা একটা নির্বাচনী ফান্ড তৈরি করেন। সেই ফান্ডে নিজে কত টাকা দেন সেটি আয়করে স্পষ্ট উল্লেখ থাকে, এবং ওখানে অন্যান্য যারা কর্মী সমর্থক কে কত টাকা অনুদান দেন সেটি স্পষ্টভাবে লেখা থাকে, এবং অডিটে এবং যাচাই বাছাইয়ে এটি সরকারি বেসরকারি সংবাদপত্র সকলের জন্য এ সকল হিসাব একেবারে উন্মুক্ত থাকে। যেমন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কত টাকা দিয়েছেন, অথবা হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস কত টাকা দিয়েছেন, ওটি যে কোনো লোক ক্লিক করলে খুঁজে পাবেন। অথবা জামাতের যারা লোকজন রয়েছেন তারা যুদ্ধাপরাধীদের যে বিচার, এই প্রক্রিয়াটি যে ঠিকমতো হচ্ছে না, এই ব্যাপারে মার্কিন লবিস্ট ফার্মকে কত টাকা দিয়েছেন, যে কোনো লোক এটা খুঁজে বের করতে পারবেন। 96 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছিল। জনাব সজীব ওয়াজেদ জয় কত টাকা দিয়েছেন তাও আপনি খুঁজে বের করতে পারবেন। আবার এই সময়টিতে, অর্থাৎ 2009 থেকে 1-2024 পর্যন্ত শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিএনপি লবিস্ট ফার্ম বাবদ কত টাকা খরচ করেছে এটাও খুঁজে বের করা সম্ভব, এবং এই কারণেই তারা সভ্য। আন্ডারহ্যান্ড, আন্ডারওয়ার্ল্ড বলতে ওখানে রাজনীতিতে কোনো জিনিস নেই। প্রচুর টাকা খরচ হচ্ছে, কিন্তু স্বচ্ছ, ওটা নিয়ে কথা নেই। কিন্তু আমাদের দেশে যে সমস্যা, কল্পনা করা যায় যে এরকম অনেক ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে ঢাকার আশেপাশে, যেখানে 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকা পর্যন্ত খরচ হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এবং এই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে তারা আবার শত শত কোটি টাকা এখান থেকে আয় করে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো। আবার এখানকার একজন চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে 8 কোটি, 10 কোটি টাকা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেওয়া হয়। একইভাবে অনেক বড় বড় এমপি পদ, সেই এমপি পদের জন্য ডাক হয়, নিলাম হয়। সেই নিলামগুলো ক্ষেত্র বিশেষে রেকর্ড হয়ে যায় কখনো কখনো। জাস্ট একটা উদাহরণ দিই, নোয়াখালীর খুব জনপ্রিয় একজন নেতা জনাব বরকতুল্লাহ ভুলু, তার নির্বাচনী এলাকাতে ইদানিং তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আপনাদের হয়তো মনে আছে যে জনাব বরকতুল্লাহ ভুলুকে বাদ দিয়ে পার্টিস গ্রুপের চেয়ারম্যান জনাব হাশিম সাহেবকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং কত টাকার বিনিময়ে সেই নির্বাচন দেওয়া হয়েছিল সেটি নিয়ে অনেক কথাবার্তা রীতিমতো চাউর হয়েছিল ওই জমানাতে। এরকম জাতীয় পার্টিতে অনেক মহিলা এমপি, অনেক পুরুষ এমপি, যারা এরশাদের জমানার সেই বিশেষ করে 91 পর থেকে বিভিন্ন সময়টিতে তারা এই সংরক্ষিত মহিলা কোঠায় যারা এসেছেন, প্রায় সবার বিরুদ্ধে এরকম অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আছে। আওয়ামী লীগের এই যে 2009 থেকে এই পর্যন্ত অনেক অনেক অভিযোগ, কেউ দলীয় ফান্ডে টাকা দিয়েছেন, কেউ দলীয় প্রধানকে টাকা দিয়েছেন, কেউ শেখ পরিবারের সদস্যদের দিয়েছেন, কেউ হয়তো অন্য কোনো নেতাকে টাকা দিয়েছেন। এইরকম অভিযোগ আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, এবং এটার অনেক সত্যতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে দুর্গন্ধ। এখানে সাধু সন্ন্যাসী গেলে মুহূর্তের মধ্যে দানবে পরিণত হয়ে যায়, এবং এখানে বুঝি মানে একজন যাকে বলা হয় যে ধর্মপরায়ণ মানুষ যদি মন্দ জায়গাতে ঘোরাফেরা করেন, আমি বললাম না, দুর্গন্ধময় এলাকা দিয়ে যান, তার আতরের গন্ধ যেভাবে ম্লান হয়ে যায়, তার নুরানি চেহারায় যেখানে অপবিত্রতার ছাপ এসে যায়, তদ্রূপ এই রাজনৈতিক অঙ্গনটা এইভাবে কলুষিত হয়ে গেছে। এই গেল একটা, মানে নিজেদের মধ্যে কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য, নির্বাচন করা এবং সেই নির্বাচনে টাকা উসুল করার জন্য যে একটা চক্র, এই চক্রের একটা আবর্ত আমাদের দেশে অনেক আগের থেকে চলছে। দ্বিতীয় যে অংশটি, সেটা হলো রাজনীতিতে যারা ক্ষমতায় আরোহণ করেন,
তারা তাদের পোষ্য, তাদের বগল দাবা করা কিছু মানুষ তৈরি করার জন্য, দালাল তৈরি করার জন্য, ফড়িয়া তৈরি করার জন্য, হাতিয়ার তৈরি করার জন্য, গৃহপালিত বিরোধী দল তৈরি করার জন্য সবসময় রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রীয় ফান্ডের অর্থ ব্যবহার করে দালাল, ফড়িয়া, বাজে মানুষ, বাজে পলিটিশিয়ান তৈরি করার জন্য যে প্রকল্প, এটি সেই পাকিস্তান জামানা থেকে ছিল। সেটা ডিবির মাধ্যমে হোক, এসবির মাধ্যমে হোক, ডিজিএফ এর মাধ্যমে হোক, এনএসআই এর মাধ্যমে হোক, এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। তো এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যারা ক্ষমতাধর লোকজন রয়েছেন, তারা যে বেইমান তৈরি করেন, যে মুনাফেক তৈরি করেন, এই বেইমান মুনাফেকরা আবার পরবর্তীতে যখন ক্ষমতায় আসেন বা যে কোনো একটা সুযোগ পান, তারা প্রথম ক্ষতি করেন নিজের দলের লোকের, দ্বিতীয় ক্ষতি করেন ফ্রাঙ্কেনস্টাইনের সেই তাকে যারা সৃষ্টি করেছে, অর্থাৎ যে সমস্ত লোক যে উদ্দেশ্যে টাকা দিয়েছে, এই বেইমান মুনাফিকগুলো সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোর উল্টো করে থাকেন। থার্ডলি হলো পুরো পরিবেশটাকে কলুষিত করে ফেলেন, অর্থাৎ দেশীয় জনগণের হক, মানে যেটা গরিব মানুষ, অসহায়, দুর্বল, সে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, সেই টাকা রাষ্ট্রকে দিচ্ছে। সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক, কর্তা ব্যক্তি হোক, মন্ত্রী হোক, তারা আবার সেই টাকা এই 2 নম্বরই কাজে ব্যয় করছে। তো ব্যয় করে প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করাচ্ছে, অমুকের বিরুদ্ধে একটা মামলা করাচ্ছে, অমুক জায়গাতে একটা গায়েবী মামলা করছে, ওখানে একটা ভুয়া নির্বাচন করছে, এজ এ হোল পুরো যন্ত্রটাকে ব্যবহার করছে কবিরা গুনাহ। আরেকটি গ্রুপ যারা রীতিমতো দেশদ্রোহী, তারা হলো যে এই রাষ্ট্রকে কার্যত অন্য বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার জন্য, অথবা বিদেশি শক্তির প্রতিভূ হিসেবে কাজ করার জন্য, অথবা অন্য রাষ্ট্রের শ্রেণী শত্রু, যেমন ভারতের বন্ধু আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের শ্রেণী শত্রু যারা রয়েছেন, তাদেরকে যদি ভারতের একটা শক্তি, মানে এন্টি শক্তি টাকা দেয়, পয়সা দেয়, দিয়ে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এটা মানে যাকে বলা হয় এমন কিছু কর্মকাণ্ড তারা করে যারা নর্মাল নর্মসের মধ্যে পড়ে না। এই মানুষগুলো মানে আগে যে কয়েক ক্যাটাগরি দুর্নীতিবাজ বললাম, তাদের চাইতে অনেক অনেক নিম্নমানের এবং বিধ্বংসী, নির্মম এবং নৃশংস, যারা বিদেশি টাকা খেয়ে এই ধরনের অপকর্ম করেন। তো এদের মধ্যে সাহিত্যিক রয়েছে, সাংবাদিক রয়েছে, পত্রিকার মালিক রয়েছে, গণমাধ্যমের মালিক রয়েছে, এনজিও কর্মী রয়েছে, শিক্ষক রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, আরও অনেক, এমনকি রাস্তার যে পথবধূ, পতিতা, এরাও আছে। অবাক করা ঘটনা। এই চ্যানেলটা মানে এগুলো জানলে মানে মাথা খারাপ হয়ে যায় যে পৃথিবী কত নোংরা হতে পারে। তো যেটা বলছিলাম যে এই যে জিনিসগুলো, এটা আজকে না, পুরোনো আমল থেকে চলে আসছে। 1954-এ সেই এখানে অশান্তি সৃষ্টি করার জন্য ভারত টাকা দিয়েছে। ভারত তখন খুবই দরিদ্র রাষ্ট্র, এখানে অশান্তি সৃষ্টি করার জন্য আমেরিকা টাকা দিয়েছে। রাশিয়া নিজেদের পেট বাঁচে না, কিন্তু তাদের রুশ দালাল তৈরি করার জন্য এখানে শত শত কোটি টাকা তারা খরচ করেছে। এই জন্য দেখেন পুরো সেই মানে 60-এর দশক থেকে আমরা রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা এই কাজগুলো করেছি। দিল্লি না পিন্ডি, এইগুলো নিয়ে আমরা বিদ্রোহ বিপ্লব করেছি। এর কারণ হলো ওরা সবসময় এইভাবে আমাদের এই দেশের রাজনীতিকে, সাহিত্যকে, সভ্যতাকে, কৃষ্টিকে, কালচারকে, বিশ্বাসকে নষ্ট করে দেওয়ার জন্য যত রকম বিষ, সেই বিষ তারা এখানে পাঠিয়েছে টাকার বিনিময়ে। এবং সেটির কিছু নমুনা আমরা জনাব ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে আমরা টের পেলাম, যে বাংলাদেশে 29 মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে। আবার আরেকজনের কাছে শুনলাম যে আরও 21 মিলিয়ন ডলার এসেছে, মোট 50 মিলিয়ন ডলার বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন এনজিওর মাধ্যমে দেওয়া হয়েছে। ভালো কথা। এখন সমস্যা হলো যে আমেরিকা যে টাকাটা দিয়েছে, ইংল্যান্ড কি দেয়নি? অবশ্যই দিয়েছে। তারপর আইএসআই কি দেয়নি? বা ভারতের রকি এখানে টাকা খরচ করেনি? অবশ্যই করেছে। আবার যারা টাকা খরচ করে তারা কি এই দেশ থেকে টাকা নিয়ে যায়নি? অর্থাৎ আমেরিকা যদি এখানে 50 মিলিয়ন ডলার দিয়ে থাকে, সে 5 বিলিয়ন ডলারের স্বার্থ এখান থেকে নিয়ে নিয়েছে। আপনি চিন্তা করেন, 11 সময়টিতে আমাদের সব মিলিয়ে বোধ হয় সেই বেগম জিয়া যখন গেলেন, 5 বিলিয়ন বা 5.5 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ ছিল সেই 2006 সালে। 11 সরকার যখন এলো, তখন একটা ডিলে 4.5 বিলিয়ন ডলারের বোয়িং, এই যে এখন যে ড্রিম লাইনের যে প্লেনগুলো, সবগুলো বাংলাদেশে তারা বিক্রি করে গেল। যেখানে ফান্ড আছে, টাকা, ফরেন রিজার্ভ আছে 4.5 বিলিয়ন, মানে 5.5 বিলিয়ন ডলার, সেখানে 4.5 বিলিয়ন ডলার দিয়ে আমরা আমেরিকান বিমান কিনেছি।
এই হলো আমেরিকা, যেখানে দেখেন তারা বলছে $300 বিলিয়ন তারা ইউক্রেন যুদ্ধে খরচ করেছে। এখন তারা বলছে $300 বিলিয়ন সমপরিমাণ নয়, $500 বিলিয়ন সমপরিমাণ আমাদেরকে খনিজ দ্রব্য দিতে হবে, না হলে আমরা ইউক্রেনকে সমর্থন দেব না। এই হলো পশ্চিমাদের কর্মকাণ্ড। তো এখন এই যে বাংলাদেশে দেখেন রাজনৈতিক দল হচ্ছে, সেই দলের পদপদবি পাওয়ার জন্য মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ছুটোছুটি হচ্ছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা আজ রাজনৈতিক দল করে, কাল আবার করে না। এরপর অন্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন, বড় রাজনৈতিক দল যারা একসময় যাদের নেতাকর্মীরা ঠিকমতো জামা কাপড় পরতে পারতেন না, অনেকের ঘরে খাবার জুটত না, এখন গিয়ে দেখেন যে পাঁচতারা মানে হোটেলগুলোতে তারা দিদারসে ক্যাসিনো খেলছে। যাদের মদ খাওয়ার অভ্যাস আছে তারা মদ খাচ্ছে, যাদের আরও একটু পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে তারা এখন 5 স্টারে গিয়ে পেঁয়াজ না খেয়ে তারা ঘরে ফেরেন না। এবং তাদের যে চেহারা এবং জৌলুস, এটা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে ডলার উঠছে। মানে ওই যে 50 মিলিয়ন ডলার ওঠার অন্তত পক্ষে 5 গুণ ডলার এখন উঠতেছে। আওয়ামী লীগ জমানায় ভারত যে টাকা খরচ করেছে তার চেয়ে বেশি টাকা এখন খরচ হচ্ছে। এবং এই যে খরচগুলো হচ্ছে এবং এগুলো ধরার জন্য, এগুলো ক্যাশ করার জন্য আপনি দেখবেন যে প্রতিযোগিতা, মারামারি, কাটাকাটি, হানাহানি যা কিছু হচ্ছে সবকিছুর মূলেই কিন্তু এই অর্থ। এই যে আমাদের দেশে যে লোকাল চাঁদাবাজি, চুরি ডাকাতি, রাহাজানি, এগুলো সৃষ্টি করার জন্য, এই অশান্তি সৃষ্টি করার জন্য যে বিদেশ টাকা দিচ্ছে না, এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। অনেক কিছু হচ্ছে এখানে এই সমাজে। তো কাজেই আমরা যারা সাধারণ জনগণ ট্যাক্স দিচ্ছি, দেশের জন্য কাজ করছি, বিনিময়ে কিছুই চাচ্ছি না, তাদেরকে আগামী দিনের যে অশনীয় সংকেত, সেটি হলো এই যে দেখুন ডোনাল্ড ট্রাম্প $50 মিলিয়ন কথা বললেন, এটা যদি এখন $5 বিলিয়ন চলে আসে, বা এখন এই সময়টিতে গত 7 মাসে যদি বিভিন্ন ডলার, পাউন্ড, রুপি, সেটা ভারতীয় রুপি হোক, পাকিস্তানি রুপি হোক, আফগান রুপি হোক, সেই টাকা যদি বাংলাদেশে আসে, এটার 100 গুণ তারা সুদে আসলে আমাদের উপর থেকে উঠিয়ে নেবে। আর এই টাকায় এখন যারা লাফালাফি করছেন, এই টাকা ধরার জন্য যারা গুতগুতি করছেন, কামড়াকামড়ি করছেন, মারামারি করছেন, লাঠালাঠি করছেন, আপনারা এবং আমরা যদি এই বিষয়গুলিকে ঘৃণা করতে না পারি এবং এদের ব্যাপারে যদি আমরা সতর্কতা অবলম্বন করতে না পারি, তাহলে যা হয়, আপনি যে মহল্লায় থাকেন সেই মহল্লার নিকৃষ্ট প্রাণীগুলো যদি পাগল হয়ে যায়, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে জলাতঙ্ক রোগে আক্রমণ করবে, আপনি থেকে রেহাই পাবেন না। যদি আগুন লাগে দেবালয় রক্ষা পায় না, জনপদে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। কাজেই সাধু সাবধান, সবাই সতর্ক হন, ভালো থাকুন, ভালো কাজকে ভালো বলুন, মন্দ কাজকে নিন্দা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।